মাছের প্রজনন রক্ষায় প্রথমবারের মতো ১ মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। কিন্তু নিষেধাজ্ঞার পুরো সময় জুড়ে কর্মহীন হয়ে পড়া হাজারো জেলে পরিবার পায়নি কোনো সরকারি প্রণোদনা। একদিকে বোরো ফসল হানি, অন্যদিকে মাছ ধরায় নিষেধাজ্ঞায় ধার দেনা করে কোনো মতে পার হয়েছে সময়। ২৯শে জুন থেকে মাছ ধরা শুরু হলেও ১ মাসের কষ্টের হিসাব মিলছে না তাদের। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাছ ধরার নৌকা আছে, জালও আছে, কিন্তু প্রথমবারের মতো মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল, তাই কোনো আয় ছিল না। মাছের প্রজনন মৌসুম রক্ষায় সরকার ২৯শে মে থেকে ২৮শে জুন পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে। সরকারি নির্দেশ মেনে জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও পুরো মাস কাজহীন কেটেছে হাজারো পরিবারের। ধার দেনায় কোনো মতে কেটেছে দিন। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সমুদ্রের জেলেদের সরকারি সহায়তা মিললেও তাদের দেওয়া হয়নি খাদ্য সহায়তা কিংবা নগদ প্রণোদনা। ২৯শে জুন থেকে আবারও হাওরে মাছ ধরা শুরু হলেও নিষেধাজ্ঞার এই ১ মাসের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলছে জেলে পরিবারগুলো। বসে রয়েছি ১ মাস যাবৎ। আমরা বউ বাচ্চা পালতে পারি না, মা বাবার অ্যাকাউন্ট দিতে পারি না, অনেক কষ্টে দিন যাইতেছে। কিস্তি আছে, কিস্তি দিতে পারি না, ঋণ আছে, ঋণ দিতে পারি না। লাভান লই আমরা কি খাইবাম, হাওরে মাছ মারন যায় না, আমরা কিছুই দেয় না, কিনু না সরকারে, কাটকুট নাই। গ্রামে কেউ কেউ বলতেছে জেলে কাট করবো, হয়তো জেলে কাট করলে আমরা জেলে যদি ১০০ লোক থাকি হয়তো ১০ জন জেলে কাট হয়েছে, আর ৯০ ফ্যামিলি কিভাবে চলে। আমাদের দাবি হলো যে আমরা যেন এই ১ মাস এই সরকারি অনুদান দেওয়ার লাগে আমরা, ঠিক আছে, সরকারের যে আমরা অনুদান দিব, আমরা যেটা সিদ্ধান্ত দিব আমরা সেটাই মানবো। আমরা প্রতি মাসে মাসে আমরা যে কোনো একটা অনুদান আমরা দিয়ে দেবো। জেলা মৎস্য বিভাগ বলছে মাছের প্রজনন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যেহেতু ঘোষণা দিয়েছে, তো আমরা সেটা বাস্তবায়ন করছি। তো এই বছর প্রথমবার হওয়ায় আমরা জেলেদের জন্য ওরকম কোনো প্রণোদনা এখন পর্যন্ত দিতে পারিনি, তবে আমাদের প্রস্তাবনা রয়েছে যে এই ব্যান পিরিয়ডের জন্য অবশ্যই তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়। জেলায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা প্রায় ৪৯,৩৯৩টি। তবে গত ১ দশকে এই তালিকা হালনাগাদ করা হয়নি। হাসান আহমেদ, ৭১। মাছের প্রজনন রক্ষায় ১ মাস হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞায় সময় সরকারি কোনো প্রণোদনা না পাওয়ায় জেলেদের কষ্টের কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, জেলেদের পরিস্থিতি কেমন দেখছেন? সরকারি প্রণোদনার বিষয়ে মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্টরা কি বলছে? কোয়েশ্চেন শুনিনি। মূলত ১ মাসের জন্য মাছ ধরা বন্ধ রেখেছে প্রশাসন থেকে। আমরা হাওরের যে কৃষক, মূলত আমরা যদি বলি যে হাওরের যারা কৃষক তারাই মূলত মৎস্যচাষী, যেহেতু ৬ মাস হাওরে পানি থাকে, ৬ মাস শুকনো সময় ধান উৎপাদন করে। এই বছর যেহেতু হাওরে বুড়ো ফসল তুলতে পারে নাই, তাই যে মৎস্যচাষী বা জেলে যারা আছে তাদের একমাত্র ভরসা ছিল এই মাছের উপর। কিন্তু এই মাছ ১ মাসের নিষেধাজ্ঞার কারণে তারা মাছ ধরতে পারছে না, হাওরে নামতে পারছে না। তবে জেলে পরিবার যারা বলছে যে ১ মাস বন্ধ থাকায় তাদের জন্য উপকার হয়েছে, তবে সরকার থেকে কোনো ধরনের প্রণোদনা বা কোনো ধরনের সহযোগিতা না থাকায় তারা বিপাকে আছে পরিবার নিয়ে চলতে। এই বছর যেহেতু ফসল, একমাত্র ফসল বুড়ো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, এই হিসেবে তারা এখনো পর্যন্ত কোনো প্রণোদনার আওতায় না আসায় তারা বিপাকে জীবন কাটাচ্ছে, দুর্বিষহ জীবন কাটাচ্ছে। আমরা কৃষক এবং জেলে পরিবারগুলো দেখেছিলাম হাওরের, যে তারা একেবারেই অবসর দিন কাটাচ্ছে। যেহেতু হাওরে মাছ ধরতে পারছে না, পাশাপাশি হাওরের ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের পরিবারগুলো নিয়ে কোন রকমের দিন আনিবাদ করছে। তবে জেলেরা যেটা বলছে যে এই মাছ ধরা বন্ধ থাকলে মূলত মাছের উৎপাদন বাড়বে। তবে যদি জেলেদের কিছুটা সহযোগিতা বা অন্য পেশার ব্যবস্থা করে সরকারের মাধ্যমে, তাহলে হয়তো বা তারা এটা থেকে কিছুটা উন্নতি লাভ করতে পারবে, বা যে সময়টা আছে এই সময়টা অন্য পেশায় জড়িয়ে
থেকে পরিবারগুলো চালাতে পারবে। আর আরেকটি বিষয় যদি বলি, যেহেতু হাওর অঞ্চলের এই জেলেদের একমাত্র আশা এই মাছের উপর নির্ভরশীল, তারা বলছে যে মাছের উৎপাদন বাড়ানোর জন্য যে উদ্যোগগুলো সরকার নিচ্ছে প্রত্যেকটা উদ্যোগেই সাধুবাদ জানাচ্ছে। তবে এই উদ্যোগগুলোর পাশাপাশি জেলে পরিবারগুলোর কথা চিন্তা করে যদি সরকারের উদ্যোগ নেয় তাহলে জেলে পরিবারগুলো বাঁচতে পারবে। বন্ধু, এই ছিল একটু মির্জা হৃদয় সাগর সঙ্গেই থাকবেন। 1 মাস মাছ ধরা নিষেধাজ্ঞার সময় সরকারি কোনো প্রণোদনা পায়নি জেলেরা, তাদের কষ্টের কথা জানাচ্ছিলেন মির্জা হৃদয় সাগর। পটুয়াখালীর রাঙামালির প্রধান নৌপথ কোরালিয়া লঞ্চ ঘাটের জেটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন হাজারো যাত্রী। পন্টুনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নদী পাড়ে অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। এই অবস্থায় কাদা পানি মারিয়ে পন্টুনে উঠতে হচ্ছে যাত্রীদের, আর লঞ্চে ওঠানামার সময় ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। লঞ্চ থেকে মাথায় করে পানের বোঝা নামাচ্ছিলেন এক শ্রমিক। হঠাৎ সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান পাশের ডোবায়। অথচ কিছুক্ষণ আগেই তিনি বলছিলেন ভাঙা জেটির কারণে কিভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এই ঘাটটা ভেঙে যাওয়ার নিয়ে আমাদের মালামাল নামাইতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আবার যে জায়গায় ঘাট দেয় উত্তর পাশে, এখানে জোয়ারে যায় তলাইয়া মালামাল নামাইতে পারি না। আর এখানে যে পরিমাণ গভীরতা, তাতে তো এই লোকটা, আমরা হয়তো আপনারা না থাকলে এই লোকটা এখন মারা যেত এখানে। তো মারা গেলে তো এই ফ্যামিলিটা এখন কে দেখতো বলেন। জেটি ভেঙে যাওয়ায় পন্টুনটি সরিয়ে নদীর পাড়ে অস্থায়ীভাবে বসিয়েছে বিআইডব্লিউটিএ। এখন জেটিবিহীন পন্টুনে কাদা পানি মারিয়ে লঞ্চ ও খেয়া নৌকায় উঠতে হচ্ছে যাত্রীদের। বিভিন্ন মাল নষ্ট হয়ে যাইতেছে এবং দুর্ভোগে আছি আমরা। অনেক কাঁচা রাস্তা, এখান থেকে মাল ওখানে টানতে অনেক কষ্ট হইতেছে। ঘাট না থাকায় খুবই কষ্ট পাইতেছি, মাল নিয়ে দাঁড়াই রয়েছে এখানে। অতি দ্রুতভাবে ঘাটটা হইলে আমাকে একটু সুবিধা হয়, সিঁড়িটা খুব আমাকে প্রয়োজন। অথচ এটি রাঙামালির প্রধান লঞ্চ ঘাট। উপজেলার সঙ্গে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নৌ যোগাযোগের অন্যতম ভরসা এই ঘাট। প্রতিদিন এখানে ভেড়ে একতলা দোতলা লঞ্চ চলাচল করে অন্যান্য নৌযানও। যাত্রীরা জানান দুর্ভোগের সাথে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বয়স্ক যাত্রী, নারী ও মালামাল বহনকারী শ্রমিকদের। দ্রুত সেইটা যদি নির্মাণ করা হয় তাহলে যাত্রীদের ভোগান্তিটা কমে যাবে। অনেক যাত্রী বাচ্চা কাচ্চা নিয়ে ওঠে, মহিলারা মাটি দিয়ে উঠতে হয়, পাচার খায়, পড়িয়ে যায়, অনেকে ব্যাগ পড়িয়ে যায়। এদিকে ঘাট পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি জানিয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। টেম্পোরারি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যাতে করে যাত্রীরা চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা 2 থেকে 4 দিনের ভিতরে করবেন বলে তারা আমাকে নিশ্চয়তা দিয়েছেন। পরবর্তীতে এই যে গ্যাংওয়ে নির্মাণের যে কাজটি সেটি করা হবে। আর বিআইডব্লিউটিএ জানিয়েছে যাত্রী চলাচল সচল রাখতে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই মাসে জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জুলাইতে বাজেট আসলে তারপরে টেন্ডারিং প্রক্রিয়া নিয়ে তারা ঠিকাদার নিয়োগ করে ওখানে ওই যে নতুনভাবে জেটির কাজটা করে দিবে। গেল 15 জুন জোয়ারের পানির তোড়ে পাটাতন ও লোহার কাঠামোর তৈরি জেটির একাংশ ভেঙে পড়ে। কামরুল হাসান, 71, রাঙামালি, পটুয়াখালী। গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিংয়ের কারণে চামড়া শিল্পে ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সাভারে চামড়া প্রক্রিয়াজাত করতে সময় মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় রপ্তানিযোগ্য চামড়া নষ্ট হচ্ছে। ঈদের পরে সংগ্রহ করা কাঁচা চামড়া পড়ে আছে ট্যানারিতেই। ট্যানারি মালিকরা বলছেন মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সমাধান আসেনি। আর শিল্পনগরীর দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলীও দিতে পারেননি কোনো আশ্বাস। রায়ান বিন আমিনের প্রতিবেদন। চামড়া শিল্পনগরী যখন ঢাকার হাজারীবাগ থেকে সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিয়ে আসা হয়, তখন 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু এবারের কুরবানি ঈদ পরবর্তী সময়ে তীব্রভাবে দেখা দেয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। অধিকাংশ ট্যানারিতে মেশিন বন্ধ, ব্যস্ততা নেই শ্রমিকদের, আর উৎপাদন নেমেছে অর্ধেকে। দিনে প্রায় 50% চামড়া নষ্ট হচ্ছে জানিয়ে প্রকৌশলীরা বলছেন, রাসায়নিকের ড্রামে চামড়া দেওয়ার পর নির্দিষ্ট সময়ের আগে বিদ্যুৎ চলে গেলে নষ্ট হচ্ছে চামড়া। আর গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার ট্যানিং প্রক্রিয়ার পর শুকানো যাচ্ছে না। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না। আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি, চামড়ার
গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কেমিক্যাল ইউজ করার পর এই যে হাফ অ্যান আওয়ার এটা রান করবে, ঘুরবে, অথবা 1 ঘন্টা ঘুরবে, যদি এর মধ্যে ব্যাঘাত ঘটে ওই কেমিক্যালটা ভালো করে ট্রেনিং করতে পারে না। এমন অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়ে সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, কিন্তু কোনো সমাধান মেলেনি। ফলে লবণযুক্ত চামড়া নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। গ্যাস না থাকার কারণে গত 10 দিন যাবৎ আমাদের ট্যানারিতে সম্পূর্ণ উৎপাদন বন্ধ হওয়ার ফলে আমরা আমাদের যে চামড়া সংগ্রহের যে প্রক্রিয়া সেটা পুরোপুরি ব্যাহত হচ্ছে। আমাদের যখন ডাই চলে, ব্লু চলে, গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতটুকু চামড়া কিনছি এই চামড়া কিভাবে বাঁচাবো, ভবিষ্যৎ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চামড়া কালেক্ট করবো কিনা সেই জন্য আমরা সন্দিহান। এদিকে কাজ বন্ধে অলস সময় পার করছেন শ্রমিকরা। এতে বেতন পাওয়া নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। কোম্পানির কাম যদি প্রোডাকশন না চলে তাহলে আমার বেতনটা করতেন দিব। কালকে বৃষ্টি হয়েছে, ধরেন আপনার 3-4 ঘন্টা কারণ ছিল না, মালিকের কোটি কোটি টাকা লস হয়ে গেছে, আমাদেরও ক্ষতি। গরমে লোডশেডিংকে স্বাভাবিক ধরে নিয়ে শিল্পনগরের দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলী বলছেন, উপর মহলে জানানো ছাড়া তার কিছুই করার নেই। আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। কারেন্ট দেখে হলো পড়লে বিদ্যুৎ, আর গ্যাস দেখে হলো তিতাস। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তারা তো সবসময় আশ্বাস দেয় যে দ্রুততম সময় তারা সলভ করে দিবে, কিন্তু জিনিসটা তো সলভ হচ্ছে না। চামড়া শিল্প রপ্তানিতে ধস ঠেকাতে সরকার দ্রুত গ্যাস ও বিদ্যুতের সমাধান করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রায়ান বিন আমিন, 71, সাভার। দর্শক, আমরা আগেই জানাচ্ছিলাম যে সাভারে গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিংয়ের রপ্তানিযোগ্য চামড়া শিল্পে ধসের শঙ্কা রয়েছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রায়ান বিন আমিন। রায়ান, গ্যাস সংকট ও লোডশেডিংয়ের বিষয়ে কোনো ব্যবস্থা হয়েছে কিনা এবং এই বিষয়ে ট্যানারি সংশ্লিষ্টরা কি বলছেন? এখনো পর্যন্ত কোনো অর্থাৎ ব্যবস্থা হয়নি বা কোনো প্রকার সমাধানের আশ্বাস এখনো পর্যন্ত মালিকরা পাননি। এমনকি ট্যানারির যে বিসিকের দায়িত্বে, সেই বিসিক এখনো পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত করে জানাতে পারছে না মালিকদের যে আসলে কবে নাগাদ গ্যাস আসতে পারে বা লোডশেডিং এর তীব্রতা কবে থেকে কমতে পারে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে এই লোডশেডিং এবং গ্যাসের এই দুটি সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্যানারি শিল্পের জন্য। কারণ হচ্ছে চামড়া রাসায়নিকে ড্রামে দেওয়ার পর থেকে শুরু করে একদম শেষ শুকানো পর্যন্ত পুরোটাই হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের উপর নির্ভরশীল। তাছাড়া আসলে চামড়া প্রক্রিয়াজাত করার কোনো উপায় থাকে না। এই কারণে শ্রমিকরা যেমন বসে আছেন, কাজ একেবারেই কমে গেছে বলা যায়। যেহেতু রাতে এখন একটু বিদ্যুৎ থাকে, এই কারণে এখন মালিকরা কিছু ট্যানারি মালিক রাতে কাজ চালাচ্ছেন, আর দিন বাজার প্রায় অর্ধেকের বেশি কারখানা বন্ধ হয়ে থাকে। তবে বিসিকের কাছে তারা বারবার এসেছেন, এই শিল্পনগরের দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলী কোনো সমাধান দিতে পারেনি। তারা শিল্প মন্ত্রণালয়ে একটি আবেদন দাবি জানিয়েছেন, চিঠি পাঠিয়েছেন শিল্প মন্ত্রণালয় থেকে, আবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি। চিঠি চলাচলের মধ্যে বিষয়টি আছে। মালিকরা বলছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে সরকার এই বিষয়টি সমাধান করতে না পারে, যে আমি যদি দেখাই যে এখানে ট্রাক আসছে, ট্রাকগুলো কিন্তু ঢাকার বাইরে থেকে লবণযুক্ত চামড়া নিয়ে আসছে, কিন্তু এই চামড়া খালাস করার যে বিষয়টি সেটি মালিকরা এখন করতে পারছে না। মালিকরা বলছেন যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ঢাকার বাইরে লবণযুক্ত যে চামড়াগুলো আছে সেগুলো তারা এখন কিনতে পারবে না, কারণ তারা এখান থেকে কোনো প্রসেসিং থেকে শুরু করে যে প্রক্রিয়াজাত সেটি করতে পারছেন না। মুন্নি। রায়ান বিন আমিন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, সাভারে গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিংয়ে রপ্তানিযোগ্য চামড়া শিল্পে ধসের শঙ্কা নিয়ে কথা বলতে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী সচেতনতামূলক অভিযান শুরু করেছে বিএনপি। শুক্রবার রাতে পৌর এলাকার সয়াধানগড়ায় মাদক বিরোধী এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন, উঠান বৈঠক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সিলেটে 8 জন বিশিষ্ট ব্যক্তি ও 2টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণীজন ও প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেন ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বাণিজ্যমন্ত্রী সমাজে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে তা দূর করতে শিল্প ও সংস্কৃতি চর্চার উপর আরও গুরুত্ব আরোপ করেন। সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই স্বীকৃতির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সিলেটের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা উপস্থিত ছিলেন। আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জাতি যাতে অনুপ্রাণিত হয়, সেই লক্ষ্যে আমি যে আমার ক্ষুদ্র আঙ্গিনা থেকে যে কাজ করছি সেই কাজ আরও চালিয়ে যাব। সামাজিক শৃঙ্খলার বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাদকের প্রসার। এই মাদকের প্রসারের রোধের জন্য যতগুলি অস্ত্র আমাদের হাতে আছে তার মধ্যে একটা প্রধানতম অস্ত্র হলো শিল্প, সাহিত্য, সৃষ্টিশীলতার চর্চা করা। যারা এই ধরনের কাজের সাথে জড়িত, এটা শুধু মনের খোরাক না, এই সৃষ্টিশীলতা শুধু মনের খোরাক না, এই সৃষ্টিশীলতা নতুন সৃষ্টির আনন্দ, নতুন তৈরির আনন্দ, নতুন আবিষ্কারের আনন্দ, নতুন বুদ্ধিবৃত্তিক চর্চার ফসল। এগুলি মানুষের চিন্তা শক্তিকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। ফরিদপুর থেকে চিকিৎসার জন্য কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর করতে হলে সেটা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যর্থতা, এ কথা বলেছেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুর মেডিকেলেই রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, তবে যদি ধারণ ক্ষমতা না থাকে তাহলে অবশ্যই রোগীকে অন্যত্র স্থানান্তর করতে হবে। তিনি বলেন, ফরিদপুর মেডিকেলে অবশ্যই বাজেটের সমস্যা আছে, সারা বাংলাদেশের বাজেটেই সমস্যা আছে। বলেন, যতটুকু বাজেট বরাদ্দ হয় তার যদি দুর্নীতি, চুরি বন্ধ হয় এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় তবে হাসপাতাল খুব ভালোভাবে চালানো সম্ভব। প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালালে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শুক্রবার বিকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। শিক্ষামন্ত্রী বলেন, অপপ্রচার চালানো ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই পুলিশ আটক করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে মিথ্যা প্রচারণা আর সহ্য করা হবে না। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এবার যদি কেউ প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, সাথে সাথে তাকে পুলিশ আটকাবে, তারপর প্রমাণ করবে যে প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি। কারণ পুলিশের এই দায়িত্ব রয়েছে যে মিডিয়াতে যদি বলে সে প্রশ্নপত্র আউট হয়েছে তাহলে সে তাকে সাথে সাথে কাস্টডি নিয়ে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এটা কনস্টিটিউশনাল রাইটস রয়েছে। উন্নত দেশগুলোর মতো প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার, বলেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। শুক্রবার কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই এবারের বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি লন্ডনের মতো দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ বিতরণের কার্যক্রম চালু হচ্ছে। বর্তমান সরকার একটি শিক্ষিত জাতি তৈরি করতে কাজ করছে। কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির আহ্বায়ক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। এ সময় অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। জামালপুরের সরিষাবাড়িতে ২২টি পাটকলে কাজ করতেন ২ লাখেরও বেশি শ্রমিক। সব পাটকল বন্ধ হয়ে গেছে। সবশেষ চালু থাকা আলহাজ জুট মিলও বন্ধ হয় ২০১৮ সালে। এরপর থেকে মানবেতর দিন পার করছেন বন্ধ পাটকলের শ্রমিকেরা। সুদিন ফেরাতে বন্ধ পাটকলগুলো চালুর দাবি জানিয়েছেন শ্রমিক ও এলাকার মানুষ। মমিনুল ইসলাম কিসমতের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
1967 সালে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মাইজবাড়ির দিয়ার কৃষ্ণাই এলাকায় প্রতিষ্ঠিত হয় আলহাজ জুট মিল, যেখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা তৈরি হতো। আর এখানে কাজ করত অন্তত 4000 শ্রমিক। কিন্তু দিনের পর দিন লোকসান আর ঋণের বোঝা মাথায় নিয়ে 2018 সালে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুর্ভোগে মিলের শ্রমিকরা, পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। নির্বাচন দেওয়ার পরে থেকে এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে আমাদের আলহাজ জুট মিল, মানে সকল নেতা কর্মীরা মানে গিলে খেয়ে ফেলেছে একদম। সরিষাবাড়ি একসময় পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল, আজকে সেটা কথা যে অবলুপ্ত। মেলে অনেক শ্রমিকার আসছিল, আমরা এগুলো নিয়ে আসি, অনেক ইনকাম আঙ্গরে ভ্যান গাড়ি করে অনেক ইনকাম হয়েছে। মিলটি বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই নন, স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। আর দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হওয়া সহ চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। চুরি আমগরে পাহারা দেয়, আমরা চুর পাহারা দিতে হতে পারে, চুরি আমগরে পাহারা দেয়। আমি যখন আসি আমরা দেখে যে কোন দিক দিয়ে আসলাম না আসলাম। এই পাটকলগুলো বন্ধ হওয়ার কারণে এই শ্রমিকেরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। অবৈধভাবে মিলটি বন্ধ করে দেওয়ার কারণে আমরা মানবতার জীবনযাপন পালন করছি। রাজনৈতিক সদিচ্ছা, সঠিক ব্যবস্থাপনা আর সরকারি নজরদারি থাকলে মিলটি আবারও চালু করা সম্ভব বলছেন মিলের কর্মকর্তারা। মিলের কোনো টাকা পয়সাও নাই, আমরাও দিতে পারেন, আমরা 2022 সাল পর্যন্ত পাইছি, এরপরে আর কোনো আমরা টাকা পয়সা পাইনি, এখন মাগনাই ফ্রি। জুট মিলটা চালানোর জন্য এখন ফান্ড লাগবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা করছে যে এইসব জুট ইন্ডাস্ট্রি বন্ধ আছে, এরা আপনার ওই রিশিডিউল করতে পারে, টাকা জমা দিয়ে, বাট তারা আমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছে। এদিকে জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, জুট মিলগুলো চালু হলে এই অঞ্চলে আবাদ আরো বাড়বে, কৃষিতে উন্নতি হবে। এই জুট মিলটা যদি চালু করা হয় তাহলে যে পরিমাণ পাটের দরকার সেটাই জামালপুর জেলা থেকে সরবরাহ করা সম্ভব। যদি এটা চালু হয় আমাদের কৃষকরা তাদের পাটের আবাদ আরো বৃদ্ধি করতে পারবে। সোনালী আঁশ, রূপালী কাঠি দুই মিলে সম্ভাবনাময় শিল্প পাট। সরকারি সহযোগিতা পেলে প্রাচ্যের দ্বিতীয় ড্যান্ডি খ্যাত সরিষাবাড়ি আবারও শিল্প সমৃদ্ধ হবে আশা এলাকার মানুষের। মনিরা কাজেরি, ৭১। পাহাড়ের সৌন্দর্য, অভিযাত্রার রোমাঞ্চ আর পাহাড়ি মানুষের জীবনের গল্প ক্যামেরার ফ্রেমে তুলে ধরতেই চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের একযুগ পূর্তিতে শুক্রবার শুরু হয়েছে 2 দিনের এই আয়োজন। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাইদ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন ফটোগ্রাফার ও শিক্ষাবিদ শোয়েব ফারুকী। জহুরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। শুধু পাহাড় নয়, পাহাড়ের গল্প কখনো কখনো ক্যামেরার ফ্রেমে জীবন্ত হয়ে ওঠে। সবুজ পাহাড়, শুভ্র হিমালয় আর পাহাড়ের মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। প্রকৃতির রঙে রঙিন বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের তুষার ঢাকা পর্বত আর পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রায় 118টি আলোকচিত্র। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের একযুগ পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বেশ কিছু সুন্দর জায়গা, পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া বিভিন্ন বেস ক্যাম্পের ছবিগুলো আমরা দেখেছি। এগুলো আসলে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করতেছে যে আমরাও এই জায়গাগুলোতে যাব। এত সুন্দর সুন্দর চিত্র এখানে ধারণ করা হয়েছে। এখানে ভিজুয়াল দেখতে পাচ্ছি যে নেপালের এই জায়গাগুলোর ছবি খুব এরকম সুন্দর, এটা আসলে আশা করিনি। এটা দেখতে পেরে ভালো লাগছে। ছবিগুলো তুলতে যাওয়ার বা এই জায়গাগুলোতে যাওয়া ট্রেকারদের জন্য আসলে অনেক চ্যালেঞ্জ। হিমালয়ের বিভিন্ন বেস ক্যাম্পে ওঠার ক্ষেত্রে যে বিভিন্ন পয়েন্টে ছবিগুলো এখানে দেখানো হয়েছে, বাচ্চাদেরকে এই বিষয়গুলো দেখানোর জন্য আসলে নিয়ে আসা। প্রদর্শনীতে আসা অতিথিরা বলেন, প্রতিটি ছবি যেন বলছে আলাদা গল্প। কোথাও পাহাড়ের নীরব সৌন্দর্য, কোথাও অভিযাত্রার রোমাঞ্চ, আবার কোথাও পাহাড়ি মানুষের জীবন সংগ্রাম ও সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে ছবির ফ্রেমে। যত উচ্চতায় মানুষ যায় পর্বত আরোহণ করতে করতে, সে তত হাম্বল হয়ে যায়। এবং আমি আজকে এই ভার্টিক্যাল ড্রিমার্সের যারা মেম্বার্স তাদেরকে দেখে সেটা আবার উপলব্ধিতে আসলো। এখন আমাদের স্লোগান, এই সরকারি স্লোগানই হলো সবার আগে বাংলাদেশ। তো বাংলাদেশের ছবি দেখলে এটা ফিল করা যায়। তো আমি মনে করি এটা হওয়া উচিত, আমাদের দেশপ্রেমটা থাকা উচিত। আয়োজকদের মতে শুধু সৌন্দর্য তুলে ধরা নয়, পাহাড়, প্রকৃতি ও মানুষের জীবনকে কাছ থেকে দেখার একটি উপলক্ষ তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। যদি এমন সব জায়গায় আসলে ছবিগুলো তোলা হয়তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওই রকম জায়গায় আমাকে 3 লেয়ারের গ্লাভস খুলে
আমার আঙ্গুলগুলাকে আসলে তুষারঘাতের হাত থেকে বাঁচিয়ে, অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে ছবিগুলা তুলতে হচ্ছে। ওইটা হয়তো আসলে বোঝানো সম্ভব না, কিন্তু তারপরও দর্শকের সামনে ভিজুয়ালি স্টোরির আকারে হলেও একটু হলেও এটার দুর্গমতা বা পর্বতারোহণ স্পোর্টসটা কেমন সেটা তুলে ধরা যাচ্ছে। সবাই দেখতে পারে আমরা আসলে কোথায় যাই, কেন যাই, কি করি, এবং সাথে সাথে হচ্ছে যারা ইয়াং পিচ্চি বাচ্চারা আসছে তারাও ভবিষ্যতে দেখে দেখে ছবিগুলো দেখে উৎসাহ পায়। আর হচ্ছে যদি বলেন সারা এখনো পর্যন্ত যথেষ্ট ভালো পেয়েছি। আমরা আশাবাদী, আমরা 2 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে, আমরা আশাবাদী যে চিটাগাং আমরা অতীতে ভালো সাড়া পেয়েছি, এবার পাবো। পাহাড়ের এই গল্পগুলোই যেন এবার ক্যামেরার ফ্রেমে ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের মন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দেশি বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে মাদারীপুরে শুরু হয়েছে ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর কলেজ রোড ও ক্রীড়া চক্র ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে 6-5 গোলের ব্যবধানে জয় তুলে নেয় চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে মাদারীপুর জেলার 6টি দল অংশগ্রহণ করছে। আগামী 30 জুন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবল নিয়ে সবার আবেগ, উন্মাদনা ও উচ্ছ্বাস এখন তুঙ্গে। সেটিকে আরও ছড়িয়ে দিতে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড লাইফবয় রাজশাহীতে আয়োজন করেছে 2 দিনের লাইফবয় ফ্যান ফেস্ট। শুক্রবার দুপুরে রাজশাহীর পদ্মা নদীর ধারে টি বাঁধে এই আয়োজন করে বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের ব্র্যান্ড লাইফবয় সাবান কিনে লাইফবয় ফ্যান ফেস্ট বা লাইফবয় ভক্তদের উৎসব নামের এই আয়োজনে অংশ নেন ফুটবল প্রেমীরা। মেতে ওঠেন 6টি ভিন্নধর্মী ফুটবল সংশ্লিষ্ট আয়োজনে। বিজয়ীরা জিতে নেন নিজেদের প্রিয় দলের জার্সি সহ নানা উপহার। এবারের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর লাইফবয়। বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে 2 দিনের এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। শুক্রবার দুপুর থেকে রাত 8টা এবং শনিবার দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই ফুটবল উৎসব। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।